নিজের এক্স গার্লফ্রেন্ড যে আমার মামাতো বোন সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিমো আমাকে এখানে আশা করেনি, সেও অনেক অবাক হয়েছে। মামাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানের জন্য আজ জীবনের প্রথমবারের মতো আমার মামার বাসায় বেড়াতে গেলাম। কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী তথা আমরা মধ্যবিত্ত, আর আমাদের বাসা গ্রামে, এই জন্য ওনারা মেনে নেননি, কিন্তু তাদের বিয়ের প্রায় 25 বছর পর মেনে নিয়েছে। তাই আমরা সবাই মিলে মামার বাসায় বেড়াতে আসছি। আম্মু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে কান্না করছে, কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি এটা কি করে সম্ভব। তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল। এটা তোর মামা, এটা মামি, আর এটা নানি। আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম। হঠাৎ মিম বলে উঠল, আসসালামু আলাইকুম ফুপ্পি। ওয়ালাইকুম আসসালাম। এ কে ভাইজান? এটা আমার মেয়ে মিম। এদিকে এসো মা, কত বড় হয়েছো, একদম ভাইজানের মতোই হইছো। কেমন আছেন ফুপ্পি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটা আপনার ছেলে বুঝি? হ্যাঁ মা। হাই। হ্যালো। তারপর নানি বলল, তোরা এখানে কথা বলবি নাকি ভেতরে যাবি? তারপর সবাই মিলে ভিতরে চলে গেলাম। আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেয়া হলো। আমি রুমে আসলাম, শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার মামাতো বোনের সাথে এতদিন প্রেম করলাম, তবু জানলাম না আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল। চলুন একটু ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক। আমি রাকিব, বাসা বগুড়া। আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে। তখন আমি ম্যাসে থাকতাম। ম্যাস থেকে কলেজে হেঁটে যেতে 10 মিনিট লাগতো, তাই হেঁটেই যেতাম। প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কে এই মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরার এত শখ কেন? কে আপনি? আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গা ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি, ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গা ছিল রক্ত বের হচ্ছে। না, ঠিক আছে। কি ঠিক আছে? উঠুন বলছি। অনেক জোরাজুরি করার পর রাকিব গাড়িতে উঠল। গাড়িতে ওঠার পর মেয়েটি তাকে বলল, আপনার নাম কি? রাকিব। আমি মিম। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব? করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দিব। আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন? না তো, কলেজে যাচ্ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, হয়তো একটু অন্যমনস্ক। ও, এভাবে কেউ রাস্তা পার হয়? আর কোন কলেজে পড়েন? সরকারি আজিজুল হক কলেজে। ও আচ্ছা। কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে এলো ওরা। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে আসলো রাকিব ও মিম। বিলটাও মিমই দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা রাকিব বুঝতে পারলো মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্য? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান, আর এবার বাসের সামনে গড়িয়েন, চুপচাপ উঠে পড়ুন। তারপর রাকিব গাড়িতে উঠে বসলো। আজ আর কলেজে যাওয়া হলো না রাকিবের। রাকিব তার মেসের ঠিকানা বলল মিমকে। মিম গাড়ি চালাচ্ছে, মেসের সামনে এসে দাঁড়ালো। ধন্যবাদ। ইটস অল রাইট, আসছি। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল। রাকিব এসে শুয়ে পড়ল। কয়েকদিন আর কলেজে যায়নি সে। 3 দিন পর রাকিব কলেজে গেল। সে ক্লাসে গিয়ে দেখলো অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম। রাকিব ম্যাডামের দিকে তাকিয়ে আছে। তাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বলল, এই ছেলে, ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসতে পারি? আসো। রাকিব রুমে ঢুকে পেছনের সারিতে বসলো। তার পাশে একটা ছেলে বসে আছে। ওর সাথে পরিচয়ও হলো। ছেলেটার নাম সিয়াম, অনেক মিশুক। রাকিব ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলো। আম গাছের নিচে এসে বসলো ওরা দুজন। একটু পর রাকিবের আরও বন্ধু জাহিদ, সুমন, রানা ও মেহেদি এলো। তারা সবাই একসাথে পড়ে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসতে যাবে তখনই কেউ যেন তাকে পিছন থেকে ডাক দিল। তারপর যেই রাকিব পিছন দিকে তাকালো সে তো অবাক হয়ে গেল, এইখানে কেন? রাকিবের অবাক হওয়ার কারণ হলো সেটা ছিল মিম। মিম রাকিবের কাছে এসে বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি এখানে? আমিও এই কলেজে নতুন এডমিশন নিয়েছি। তাই? তাহলে তো ভালোই। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি অর্থনীতি। আরে আমিও তো তাই। ওহ, তাহলে তো ভালোই হলো। আমাকে হেল্প করবেন প্লিজ? ঠিক আছে, আপনার যখন প্রয়োজন চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ক্লাস শেষ। ঠিক আছে, আসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে সমস্যা নেই, আমি হেঁটে যেতে পারবো। প্লিজ। মিম অনেক অনুরোধ করলো, তাই রাকিব আর মিমের কথা ফেলতে পারলো না। ওর সাথে গাড়িতে বসে পড়ল। মিম অনেক কথা বলল রাস্তায়। অবশেষে রাকিবের মেসের সামনে পৌঁছেও গেল। মিম তাকে নামিয়ে যাওয়ার সময়, ধন্যবাদ। আচ্ছা আসি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। কি যেন মনে করে মিম আবারও পিছন থেকে রাকিবকে ডাক দিল। এই যে শুনুন, কি বলেন? তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ? ওকে, 01927। ধন্যবাদ। ওকে, আসছি তাহলে। আল্লাহ হাফেজ। ওকে। তারপর রাকিব মেসে চলে আসলো। খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ল। রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেল। গিয়ে দেখলো মিম তাকে মেসেজ দিয়েছে। কেমন আছেন রাইটার সাহেব? আমি রাকিবই ঠিক আছি। আপনি যে সেই রাইটার আমি জানতামই না। সমস্যা নেই। আচ্ছা, কি করেন? কিছু না। আপনি? শুয়ে আছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? ওকে। রাকিব আরও কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আসলো। তারপর সকালের নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। একে একে সব ক্লাসও করলো। ক্লাস শেষে আমতলায় রাকিব ও তার বন্ধু সব মিলে আড্ডা দিচ্ছে। হঠাৎই পেছন থেকে কে যেন তাকে চেপে ধরল। রাকিব বলল, কে আপনি? এটা কোন ধরনের ফাইজলামি? বলো তো কে হতে পারি? চিনতেছি না, সামনে আসুন। তারপর মিম ছেড়ে দিয়ে বলল, বারে, তুমি আমাকে চিনতেছো না? ও তুমি? আমি। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না? অবশ্যই। তারপর রাকিব মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিল। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সে মেসে চলে আসলো। এইভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। মিমের সাথে রাকিবের আরও ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন তার সবাই মিলে একসাথে আড্ডা দেয়। একদিন কলেজে রাকিবের বন্ধুরা কেউ আসেনি। সে ক্লাস শেষে আড্ডার জায়গায় বসে আছে। কিছুক্ষণ পর মিম আসলো। আড্ডা দেওয়ায় এক পর্যায়ে মিম তাকে বলল, আচ্ছা, তুমি প্রায় দিনই একটাই শার্ট গায়ে দিয়ে আসো কেন? কি করব, গরিব ঘরের ছেলে, আর আমি তো এখনো রোজগার করি না। প্লিজ, এভাবে কখনো আর বলবে না। আমি চুপ করেই রইলাম। মিম আবার বলল, আচ্ছা চলো, আমি তোমাকে শপিং করিয়ে দিব। কেন? গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ? মিম রাকিবের কথা শুনে রাগে তাকে কিছু বলতে পারছে না, তাই সে নিজেই কান্না করে দিল। রাকিব হতভম্ব হয়ে গেল। তারপর মিমকে বলল, আরে মিম প্লিজ, কান্না থামাও। লোকে কি ভাববে প্লিজ? তবু মিম কেঁদেই চলেছে। ওর কান্না থামানোর জন্য রাকিব মিমকে বলল, তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার এই কথা শুনে মিম আরও রেগে আমাকে বলল, কুত্তা, বিড়াল, হনুমান, তুই আমার সাথে কথা বন্ধ করে দেখ, তোরা আমি কি করি। বলেই হন হন করে চলে গেল মিম। রাকিব তো গালে হাত দিয়ে দাঁড়িয়েই রইল। মান সম্মান সব চলে যাওয়ার আগে সেও এখান থেকে কেঁদে পড়ল। রাকিব মেসে এসে ভাবতে লাগলো, মিম আমার সাথে এরকম বিহেভ কেন করলো? তাহলে কি ও আমায় ভালোবাসে? না না,
আমি কোথায় আর ও কোথায়? আমি গরিব ঘরের ছেলে আর ও কত বড় লোক, আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে? রাকিব রাগে অভিমানে কয়েকদিন কলেজে যায়নি, সাথে ফেসবুকেও ঢোকেনি। এভাবে কয়েকদিন যাওয়ার পর রাকিব কলেজে গেল। গিয়ে দেখলো মিম আর তার বন্ধুরা আড্ডার জায়গায় বসে আছে। রাকিবকে দেখে সবাইকে অবাক করে দিয়ে মিম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। রাকিবের বন্ধুরা সহ কলেজের সবাই তার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। রাকিবও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিম তাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে। রাকিব বলল, এই মিম, কি হয়েছে? মিম রাকিবকে জড়িয়ে ধরে কান্না করেই আছে। রাকিব আবার বলল। মিম ছাড়ো, সবাই দেখছে। তারপর মিম রাকিবকে জড়িয়ে ধরেই বলল, তুমি অনেক খারাপ, অনেক অনেক। এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমি আবার কি করলাম? এই কয়েকদিন তুমি অনলাইনেও আসোনি, আবার কলেজেও আসোনি। তো কি হয়েছে? তোমায় না দেখতে পেয়ে, না কথা বলে আমি থাকতেই পারছিলাম না। মনে হয় দম আটকেই মরে যেতাম। এখন দেখতে পাইছো তো? এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? আর তুমি এমন কেন? কেমন? রসকসহীন মানুষ, লেখো তো রোমান্টিক গল্প, কিন্তু তুমি অনেক আনরোমান্টিক। আমি এমনই। তুমি কেন বুঝো না? কি বুঝবো? আমি তোমাকে ভালোবাসি অনেক। কি? হ্যাঁ, এটাই সত্যি। তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায়। তারপর তোমার সাথে কথা বলা, মিশা, এসব আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব। তাহলে ওই দিন মেরেছিলে কেন? তুমি গরিব এটা কেন বললে, আর দয়া করছি এটাও কেন বললে, তাই এরকম করেছি। সরি। সত্যিটাই তো বলেছি। না, সত্যি বলনি। আমি তোমাকে ভালোবাসি দিতে চেয়েছিলাম, আর তুমি যেমন আছো তেমনই আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? আমার রিপ্লাই দাও। রাকিবও মিমকে ভালোবাসে, কিন্তু মিমকে একটু রাগানোর জন্য বলল, পরে বলবো, এখন মুড নেই। কি? কুত্তা, বিড়াল, হনুমান, জিরাফ, ইঁদুর, মুড নেই তাই না? বলেই মিম রাকিবের বুকে কিল ঘুষি দিতে লাগলো, আর সেও মিমকে বুকের সাথে জড়িয়ে নিল। হঠাৎই তার বন্ধুরা, ইস, কট খাইছি রে, শালাদের কোনো টাইম সেন্সই নেই। হইছে তাক, এত সেন্টি খাওয়া লাগবে না। এখনই সব করে ফেললে বাসর রাতের জন্য কি বাকি রাখবি? কি রে, ট্রিট কই? আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমি তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি। আহা, ভাবি কত ভালো। এই সবাই ক্যান্টিনে চল। শালারা খাওয়ার আগে দরবারের পিছে খাওয়ার কথা যেই শুনছে, দল বেঁধে ক্যান্টিনে যাওয়া শুরু করছে। সবাই মিলে ক্যান্টিনে খাওয়া দাওয়া করলো। সেই দিন আর ক্লাস করা হলো না। সবাই থেকে বিদায় নিয়ে মেসে চলে গেল। এভাবে মিম আর রাকিবের প্রেমের খুনসুটি 8 মাস কেটে গেল। সামনেই তার দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম, তাই পড়াশোনা মন দিলেও মিমকে বেশি সময় দিতে পারে না। হঠাৎই একদিন মিম রাকিবকে কলেজ ক্যাম্পাসে ডাকলো। কেন ডাকলো সেটা জানে না, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে গেল। এসে দেখলো মিম আগে থেকেই এসে বসে আছে। রাকিব গিয়ে মিমের পাশে বসলো। রাকিব খেয়াল করলো মিমের মন খারাপ। সে মিমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মিম, তুমি আমাকে জরুরিভাবে ডাকলে যে? তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। ওহ, এখন আর আমাকে ভালো লাগছে না তাই না? কি বলছো এগুলো পাগলের মতো? ঠিকই বলছি। তাহলে এসেই এত যাওয়া যাওয়া করছো? আরে বোঝো না কেন, সামনে আমার ফাইনাল এক্সাম। বুঝি সব। আমাকে আর সময়ই দাও না আগের মতো। তুমি এখন আর আমাকে ভালোবাসো না তাই না? তুমি অনেক সুন্দর, তার মধ্যে রাইটার, যে কেউ তোমার প্রেমে পড়বে। নতুন কাউকে পেয়ে গেছো তাই না? তুমি আমাকে এগুলো বলার জন্য ডাকছো? তোমার ব্যবহারেই এগুলো কথা বলছি। আচ্ছা তুমি কি চাও বলো? তোমার জীবন থেকে সরিয়ে যেতে তাই না? আরে মিমশো। রাকিবকে পুরো কথা বলতে না দিয়ে মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো। রাকিব পিছন থেকে ডাক দিল, মিম শোনো আমার কথা। রাকিবের কোনো কথা না শুনেই মিম চলে গেল। কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারল না। সে সব কিছু তার মাথার উপর দিয়ে গেল। রাকিব মেসে এসে গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়ল। তারপর ফেসবুকেও গেল। গিয়ে দেখলো মিম তাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করেছে।
মেসেজগুলো পড়ে রাকিবের মন অনেক খারাপ হয়ে গেল, কিন্তু সে ভাবলো এগুলো নিয়ে এখন বেশি চিন্তা করা যাবে না, কারণ সামনেই তার পরীক্ষা। আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো। একে একে সব পরীক্ষাই দিল রাকিব। পরীক্ষা শেষ, তাই আর মেস থেকে কাজ নেই, তাই সে বাসায় চলে আসলো। রাকিব তার আব্বু আম্মুকে অনেকদিন পর দেখে অনেক হ্যাপি লাগলো, আর আব্বু আম্মুর আদর ভালোবাসা আরও কেটে গেল 1 মাস। তারপর রাকিবের মামার বাসা থেকে দাওয়াত আসে, আর তারা সবাই বেড়াইতে যায়। গিয়ে তো অবাক, ফ্ল্যাশব্যাক শেষ। চলুন বর্তমানে ফিরি। বর্তমানে রাকিব রুমে শুয়ে এগুলো ভাবছে, তখন দরজায় মিম টোকা দিয়ে বলল, আসবো? আসো। রাকিব শোয়া থেকে উঠে বসলো। তারপর মিম এসে তার পাশে বসলো আর বলল, কেমন আছো? ভালো, তুমি? তোমায় ছাড়া যেমন থাকার কথা। আমি চুপ করে আছি। তোমার নতুন জিএফ কেমন আছে? জিএফ কই পাবো? মিথ্যা বলো না। সেদিনও ভুল বুঝে চলে গেলে, আর আজও একই ভুল করতেছো। ওহ তাই? তাহলে এটা কি? মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে রাকিবের চোখ কপালে উঠল, কারণ ভিডিওতে রাকিব দেখলো সে একটা মেয়েকে চিঠি দিয়েছে। তার মানে এই কারণে মিম এতদিন তাকে ভুল বুঝে যাচ্ছে। তারপর রাকিব মিমকে বলল, আরে বোকামে, এই জন্য তুমি আমাকে ভুল বুঝতেছো। এটা আমার বন্ধু মেহেদির জিএফ। সেদিন মেহেদি অনেক ভীতু ছিল, তাই আমাকে এই চিঠিটা ওকে দিতে বলেছে। আমি ওদের প্রেম করতে সাহায্য করেছি মাত্র, আর কিছুই না। আর এই সুযোগে কে ভিডিও করছে তাও জানি না। কি? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমি আর কি করব? তবে তুমি আমার বন্ধুদের থেকে শুনিও, তাহলে আসল ঘটনা কি বুঝতে পারবে। বলেই রাকিব রুম থেকে বাইরে চলে এলো। সারাদিন আর মিমের সাথে কথা বলেনি। রাতে তার মামাতো ভাইটা সুন্নাত খাতনার অনুষ্ঠান। মিম অনেক সুন্দর করে সেজেছে, ওকে একদম পরীর মতো লাগছে, কিন্তু রাকিব সেই প্রকাশ করছে না, দেখেও না দেখার ভান করছে। রাকিব একটা নীল পাঞ্জাবি পরেছে। তার নানি, মামি, মামা এদের সঙ্গে অনেক আড্ডা দিতেছে, কিন্তু মিমের সাথে না। মিমের অনেক বান্ধবী আসছে অনুষ্ঠানে, সবগুলাই ময়দা সুন্দরী। মিমকে ওর বান্ধবী রাকিবকে দেখিয়ে বলতেছে, কি রে মিম, ওই ছেলেটা কে রে? আগে তো কখনো দেখি নাই। আমার ফুফুর ছেলে, মানে ফুফাতো ভাই। ছেলেটা কি হ্যান্ডসাম বল? আমি তো প্রথম দেখতে ক্রাশ খেলাম। এই মিম, ওর সাথে একটু প্রেম করিয়ে দিবি প্লিজ, এই উপকারটুকু কর। মিম তো রাগে শুধু ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। মিম ওদের উপরে চিৎকার করে বলল, চুপ কর তোরা। আর তোরা তো প্রেম করার শখ কেন? যে ছেলেকে দেখিস তার উপরই ক্রাশ খাস। তোর প্রেম তুই কথা বল, আমি পারবো না। আরে এরকম করিস কেন? ওর সাথে বিয়ে হলে লাইফ সেট। মিম অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো আর বলল, তোদের এখানে আনাটাই আমার ভুল হয়েছে। বলেই হন হন করে রুমে চলে গেল। গিয়েই ধরম করে দরজাটা লাগিয়ে দিল। সবাই অবাক হলো, মিম কেন এরকম করলো। পুরো অনুষ্ঠান শেষ হলো, কিন্তু মিম আর বের হলো না। রাতে খাওয়ার সময় মিমকে দেখতে পেল না রাকিব। সবাই খাওয়া শেষ করলো। রাকিব তার রুমেও চলে গেল, আর তার আব্বু আম্মু, মামি আর মিমকে ডাকতে গেল। দরজা খোলো মা, আমাদের বলো কি হয়েছে, রাতে খেতেও এলে না। মিম, বাইরে এসো। কিন্তু কারোর কথায় মিম সাড়া দিচ্ছে না, আর দরজাও খুলছে না। রাকিবের মামি তাকে ডাক দিল, আরও বলল, রাকিব, তুমি একবার দেখবে প্লিজ আমার মেয়েটার কি হলো? সন্ধ্যা থেকে ঘরে ঢুকে আছে, খারাপ কিছু করলো না তো? আমি দেখছি মামি, আপনি চিন্তা কইরেন না। তারপর রাকিব মিমের দরজার কাছে গেল আর মামিকে বলল, মামি, আপনি খাবার রেডি করেন, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। তারপর আমি দরজায় টোকা দিয়ে বললাম, মিম, এই মিম, দরজা খোলো। আমি রাকিব। কি হলো, খুলবে না? ঠিক আছে, না খুললে আমি কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধরম করে দরজা খুলে রাকিবকে ভিতরে টেনে নিয়ে আবার ধরম করে দরজা লাগিয়ে দিল। রাকিব তো রীতিমতো অবাক। তারপরেই মিম কোনো কথা না বলে তাকে বিছানায় ফেলে দিল। রাকিব বলল, মিম, এগুলো কি করছো? মিম রাকিবের কোনো কথাই শুনছে না, তার উপরে চড়ে বসলো। তারপর চোখ, গালে, কপালে, নাকে, থুতনিতে কিস করেই যাচ্ছে। মিম না থামানো কিস করার জন্য রাকিবকে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। তারপর সে কোনো রকম বলল, আরে মিম, কি পাগলামি শুরু করলে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিম রাকিবের কোনো কথাই শুনছে না, কিস
করেই চলেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে তার উপর থেকে ধাক্কা দিয়ে খাটের অন্য পাশে ফেলে দিল। তারপর স্বস্তির নিঃশ্বাস নিল। মিমও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর রাকিব বলল, এটা কি করলে? কুত্তা, বিড়াল, হনুমান, বাদর, কাঠবিড়ালি, ইঁদুর, জিরাফ, আমাকে ছেড়ে যাবি? যা, শুধু ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো। তাই বলে এরকম পাগলামি করবে? এক্ষুনি দম বন্ধ হয়ে যেত। আর তুমি সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছো কেন? কি হয়েছে? তুই এত সুন্দর কেন? তোকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন? তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন? সেটা কি আমার দোষ? হ্যাঁ, তোরই তো দোষ। তুই জানিস না তুই আমারই, শুধু আমারই, আর কারো হতে দিব না। সবসময় আমার কাছেই রেখে দিব পরম যত্নে। আমি কি বলবো বুঝতে পারছি না। এখনো মেয়েটা আমাকে একইভাবে ভালোবাসে। তারপর আমি বললাম, তাহলে তুই করে বলছো কেন? তো কি করব? ওরা তোর নামে এগুলো কেন বলবে? আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলেনি। তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি? আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে, আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে। কি আর করব? মামিকে বললাম ও নাকি নিজের রুমেই খাবে, তাই খাবার দিয়ে চলে গেল। আমি ওকে তুলে খাওয়ালাম। ও বাচ্চাদের মতো করে খাচ্ছে। খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে। আহ! উফ, সরি, আর করব না। তারপর খাওয়ানো শেষে রাকিব তার মামিকে প্লেট দিয়ে আসলো। তারপর মিমের রুমে এসে বলল, এখন তুমি শুয়ে পড়ো। না, তোমার সাথে গল্প করব। অনেকদিন পর তোমাকে পেয়েছি। হ্যাঁ, আমি তো ফুরিয়ে যাচ্ছি, আমি ঘুমাতে গেলাম। যা, তোর গল্প করা লাগবে না। তোর ঘুমই তো বড় আমার থেকে। আরে রাগ করো কেন? আমি তো তোমাকে রাগালাম। মিমের মন রাখতে রাকিব ওর সাথে রাত 2টা পর্যন্ত গল্প করলো। মিম তাকে তো ছাড়তেই চায় না। সে অনেক কষ্টে এলো। ঘুমে তার চোখ টলমল করছে। এসেই সে ঘুমিয়ে পড়ল। সকালে রাকিব তার বুকে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে রাকিব তো অবাক, কারণ মিম তার বুকের উপরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। রাকিব তো চমকে উঠল। মিমকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। রাকিব আবারও বলল, এই তুমি এখানে কি করো? কেন? আমার জামাইয়ের কাছে আমি আসবো, তাতে কার কি? হায় আল্লাহ, মামা, মামি, আম্মু এরা দেখে ফেললে কি হবে? এখনই যাও। একটু থাকি না প্লিজ। একদম না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যাচ্ছি। কালকের কথা মনে আছে তো? আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যাব। যাও তো এখন। মিম আমার রুম থেকে চলে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই মেয়ে কখন কি করে বসে আল্লাহই জানে। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা করতে আসলো। মিম রাকিবের সামনেই বসেছে। খাওয়ার সময় মিম টেবিলের নিচ দিয়ে রাকিবের পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি বুঝতে পেরে ওকে ইশারায় এগুলো করতে মানা করলাম, তবুও সে শুনছে না। আমি যেই ওর দিকে তাকালাম, ও সাথে সাথে চোখ মারল। আর আমি খেলাম বিষম। আম্মু আমাকে বকা দিল, বলল, তোর মন কোন দিকে বলতো? আর আস্তে খা, গলায় আটকে যাবে। রাকিব মিমের দিকে তাকিয়ে দেখলো মিম চুপি চুপি হাসছে। তারপর রাকিব অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিয়ে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু রুমে এসে সে কখন যে ঘুমিয়ে গেছে তা নিজেও জানে না। বিকেলে মিমের ডাকে তার ঘুম ভাঙল। এই রাকিব, উঠো। আর কত ঘুমাবে? যাও তো, এখন ডিস্টার্ব করো না। ওই কুত্তা, আমি তোকে ডিস্টার্ব করছি? এখন যাও, ঘুমাতে দাও। তারপর মিম আর কিছু বলল না, চলে গেল। রাকিবও আবার ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলো মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তখন তার মনে পড়ল মিম তো তাকে বিকেলে ডেকে গেছে। কিছু বললে তো আবার রাগিয়ে দেয়নি? ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বলি নিজেও জানি না। তারপর রাকিব মিমের রুমে গেল। রুমে গিয়ে দেখলো মিম শুয়ে আছে শাড়ি পরে। শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে। মনে হয় অনেক কান্না করেছে। মিম কোনো উত্তর দিল না রাকিবকে দেখে। অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। এই মিম, কি হয়েছে? কি এই অবস্থা কেন তোমার? সেটা তুই জেনে কি করবি? তুই যা, ঘুমা। বুঝলাম মিম অনেক রাগ করে আছে, কারণ তুই করে বলছে। আরও বুঝলাম ঘুমের ঘোরে কিছু বলেছি, তখন ঘুমিয়ে গেছিলাম। সরি। কুত্তা, যা এখান থেকে। সত্যিই চলে যাব? জানি না। বুঝলাম অনেক অভিমানও করেছে। সরি, আর কখনো হবে না। তো আমি কি করব? আমি এইবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম। কান্না করছো কেন? কুত্তা, জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে।
আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি। সরি। সরি বলে হবে না। তো কি করতে হবে? মিম যা করতে বলল শুনে তো রাকিবের চোখ কপালে উঠে গেল, কারণ মিম বলল, এখন আমাকে জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বলতে হবে আর 50 বার কিস করতে হবে। আগের মতোই রয়ে গেলে? একটু বড় হলে না? বলবে কিনা বলো। জড়িয়ে ধরতে পারবো না। যা তোর ধরতে হবে না। আরে রাগ করো কেন? তাহলে ধরো। ওকে। তারপর আর কি? জড়িয়ে ধরে 10 বার আই লাভ ইউ বললাম, হয়েছে এখন? না। আর কি করতে হবে? এখন কিস কে করবে শুনি? প্লিজ ওইটা না করি। তুই করবি কিনা? আচ্ছা করছি। তারপর মিমকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে মিম আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। মিম তো পাগলের মতো আমার ঠোঁট চুষেই যাচ্ছে, ছাড়ার কোনো নামই নেই। এদিকে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এইটুকুতেই হাঁপিয়ে গেলে? এটা এইটুকু? 5 মিনিটের কম ছিল না? এটা রিহার্সাল ছিল, বাকিটা এখন করব। না আর না। প্লিজ আরেকবার। এখন না, পরে। যাও ফ্রেশ হয়ে আসো। আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর মিম ফ্রেশ হতে গেল। রাকিব তার রুমে চলে আসলো। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। রাতে মিম আসলো ডাকতে ডিনার করার জন্য। খেতে আসো। যাও, আমি আসতেছি। ওকে। তারপর রাকিব উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেল খাবার খেতে। তারপর সে খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে শুয়েও পড়ল। কিছুক্ষণ পর রাকিবের মনে হলো কেউ তার রুমে এসছে। তাই সে ঘুমের ভান ধরে হালকা চোখে খুলে দেখলো মিম এসেছে। মিম এসে রাকিবকে মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর তার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো। তখন আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছো? কি ছাড়ো আমাকে। না। তুমি এতক্ষণ কি করছিলে? কিছু না। মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। অনেক ভালোবাসো আমাকে? কেন, তুমি বুঝো না? বুঝি তো একটু একটু। সত্যি? এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হয়েছে, অনেক রাত হয়েছে, এখন তোমার রুমে যাও। কেউ দেখলে সারে সর্বনাশ। না, আজকে এখানে থাকবো। পাগল হয়েছো তুমি? যদি কোনো অঘটন হয়ে যায়? আমি তো সেটাই চাই। যাও তো, এখন ঘুমাবো। তাড়িয়ে দিচ্ছ? ওকে, চলে যাচ্ছি। এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল। তারপর রাকিব ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে উঠে সে যা দেখলো, রাকিব তো ভয় পেয়ে গেল, কারণ সে মিমকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওই মিম, কি হয়েছে? তুমি আসছো কখন? সকালে আসছিলাম তোমাকে ডাক দিতে, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আর ডিস্টার্ব করি নাই। আমিও তোমার সাথে ঘুমিয়ে পড়ছিলাম। ভালো করছো, এখন ওঠো। না, তোমার বুকে আমার অনেক ভালো লাগছে। আম্মু মামি এসে পড়বে। না ফুপ্পি, আম্মু কেউ এখন আসবে না, রান্না করতেছে। না আসলো, উঠো ফ্রেশ হব। তাহলে একটা কিস করো। সারাদিনই তোমার কিস লাগে? লাগে। এটা কিন্তু অত্যাচার। রোমান্টিক অত্যাচার করলে কিছুই হবে না। বুঝলাম। তারপর মিম রাকিবের মাথায় ধরে হালকা করে কপালে একটা চুমু দিল। সেও লজ্জা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তারপর রুমে এসে ফেসবুক টিপতে লাগলো। গল্প দিয়ে অনেকক্ষণ ফ্যানদের সাথে কথা বলল। তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়াও করলো। আজকে আর সে ঘুমালো না, কারণ মিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। বিকেলে মিম তাকে রেডি হতে বলে নিজেও রেডি হতে চলে গেছে। রাকিব নীল পাঞ্জাবি পরেছে। 5 মিনিট পর রাকিব মিমকে ডাকতে তার রুমে গেল। গিয়ে দেখলো মিম শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করো মিম? মিম নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল। আমার কথা শুনে চমকে ওঠে, যার ফলে ওর হাত থেকে শাড়ির আঁচল নিচে পড়ে যায়। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই। কি হলো? এভাবে অন্যদিকে তাকালে কেন? তোমার শাড়ির আঁচল ঠিক করো। আমি পারতেছি না, তুমি একটু সাহায্য করো না প্লিজ। আমি পারি না। তোমার পারতে হবে না, তুমি শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবে। আচ্ছা। তারপর রাকিব গিয়ে মিমের কুচি ধরল। মিম শাড়ির আঁচলটা ঠিক করতে লাগলো। ঠিক করার শেষে বলল, কুচিটা দিয়ে দাও। তুমি দাও, আমি পারবো না। প্লিজ দিয়ে দাও। তারপর আমি মিমের কুচিটা গুজে দেওয়ার সময় সে শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি মিমের কানে কানে বললাম, তোমার নাভিটা দেখে না আমার একটা
কিস করতে ইচ্ছা করতেছে। যা কুত্তা এখান থেকে। কি হলো আবার? আমার বুঝি লজ্জা করে না? বাহ, তোমার আবার লজ্জাও আছে। অনেক। মিম, আজকে না তোমার আরেকটা জিনিস দেখছি। কি? তোমার বুকের তিলটা। ওই ফাজিল, তুমি দেখলে কিভাবে? যখন তোমার শাড়ির আঁচল পড়ে গেছিল তখন দেখছি। আর একটা কথাও বলবি না, আমার কিন্তু অনেক লজ্জা করতেছে। ওকে। এখন ছাড়ো। কেন? লজ্জা করতেছে। ওরে আমার লজ্জাবতী রে, চলো তো এখন। ওকে চলো। তারপর তারা একটা রিক্সা নিল। রিক্সাতে মিম রাকিবের হাত জড়িয়ে ধরে বসে আছে আর মাথা তার কাঁধে দিয়ে আছে। রাকিব মনে মনে ভাবতে লাগলো, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। ভালোবাসার মানুষ পাশে থাকলে কি আর লাগে। আমরা সারাদিন অনেক ঘুরলাম। মিম ফুচকা খাওয়ার বায়না ধরলো। তারপর আমি আর মিম ফুচকা খেতে গেলাম। মিম 2 প্লেট ফুচকার অর্ডার দিল। একটাই ঝাল বেশি, একটাই কম। ঝাল কমটা আমার জন্য। তারপর ফুচকা আসলো, আমরা খাওয়া শুরু করলাম। কিন্তু 3টা খাওয়ার পর আমার অনেক ঝাল লাগতেছে, অনেক ঝাল লাগতেছে। কি বলো? আমি তো ঝাল দিতে না করলাম। পানি দাও তাড়াতাড়ি। তারপর মিম ফুচকাওয়ালার কাছে পানি চাইলো। পানি নাই তো ম্যাডাম। হোয়াট? কি বলছেন এসব? একে তো ফুচকায় ঝাল দিতে না করছি, তাও ঝাল দিছেন, তার উপর বলছেন পানি নাই। ভুলে ঝাল দিয়ে ফেলেছি। এদিকে ঝালে তো রাকিবের ঠোঁট পুড়াই যাচ্ছে, যে একদমই ঝাল সহ্য করতে পারে না। তারপর মিম যা করলো রাকিব অবাক হয়ে গেল। মিম কিছু একটা ভাবলো, তারপর রাকিবের কাছে এসেই তার ঠোঁটের সাথে রাকিবের ঠোঁট মিলিয়ে দিল। এত লোকের মাঝখানে মিম এমন একটা কাজ করবে রাকিব তা ভাবতেও পারেনি। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জাও করছে রাকিবের। ফুচকা খেতে আসা আরও অনেক মানুষ তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার অন্যরকম এক অজানা ফিলিংস কাজ করছে। পাগলের মতো আমার ঠোঁট চুষতে লাগলো মিম। মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত। সামনে খাবার পেলে যেমন করে ঠিক তেমনভাবেই মিম ঠোঁটগুলো চুষতে লাগলো। মিমের মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় আস্তে আস্তে ঝালগুলো কমে গেল। অনেকক্ষণ পর মিম আমার ঠোঁট জোড়া মুক্ত করে দিল। এখন ঝাল অনেকটাই কমে গেছে তার। রাকিবকে ছেড়ে দিয়ে মিম আশেপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে কেমন জানি তাকিয়ে আছে। মিম মনে হয় ভুলে গিয়েছিল এখানে সে আর রাকিব ছাড়া অনেকেই আছে। মিম খেয়াল করে সাথে সাথে রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরল। রাকিব বলল, এই যে ভাই ও আপুরা যার যার কাজ করেন, এভাবে কি দেখছেন? তারপর সবাই অন্যদিকে তাকালো। ছাড়ো, এখন ফুচকার বিল দিতে হবে। না, আমার অনেক লজ্জা করতেছে। তারপর রাকিব পকেট থেকে ওয়ালেট বের করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিয়ে সাথে সাথে ধন্যবাদও দিল, কারণ ওনার জন্যই আজ এমনটা হলো। তারপর লজ্জায় আর কারোর সাথে কথা না বলে সেখান থেকে রাকিব আর মিম বাসায় চলে আসলো। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। দরজায় কলিং বেল বাজতেই রাকিবের আম্মু এসে দরজা খুলে দিল। তারপর যে যার রুমে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে রাতে সবাই একসাথে ডিনারও করলো। রাতে শোবার সময় হঠাৎ করে রাকিবের আম্মু তার রুমে এলো। রাকিব তার আম্মুকে বলল, কিছু বলবে আম্মু? হ্যাঁ। কি বলবে বলো আম্মু। দেখ বাবা, তুই যতটা করছিস সেটা ঠিক না। আমি কি করলাম আম্মু? কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমি জানি তুই আর মিম একে অপরকে অনেক ভালোবাসিস, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানি মিম অনেক ভালো মেয়ে। কিন্তু তোর মামা কখনোই রাজি হবে না। কারণটা তো জানিসই, তোর মামাদের তুলনায় আমরা গরিব, আর আমি 25 বছর এদের থেকে দূরে ছিলাম, অনেক কষ্ট পাইছি। আমি চাই না এইসবের কারণে আবার আমরা দূরে চলে যাই। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, পারলে তুই মিমকে ভুলে যা। আর হ্যাঁ, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব, রেডি থাকিস। বলেই আম্মু চলে গেল। আমি শুধু হতভম্ব হয়ে শুনেই গেলাম। কি বলবো বুঝতে পারছি না, কি করব তাও জানি না। আমার সাথেই কেন এমন হয়? এসব ভাবতে ভাবতে রাকিব কখন যে ঘুমিয়ে পড়েছিল সে বুঝতেই পারেনি। খুব সকালে ঘুম থেকে উঠেই নামাজ আদায় করে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তাও করে নিল। রাকিব রুমে এসে সব গুছিয়েও নিল। তারপর মিম তার রুমে আসলো, অনেক মন খারাপ করে আছে। রাকিব মিমের দিকে তাকাতেই পারছে না। কিছুক্ষণ পর মিম দৌড়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। আর কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে এভাবে রেখে তুমি যেও না, আমি তোমাকে যেতে দিব না। আরে পাগলি, এভাবে বলছো কেন? আমি তো তোমার জীবন থেকে একেবারে চলে যাচ্ছি না, শুধু এই বাসা থেকেই যাচ্ছি। আসলে ওকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কান্না করলে মিম
আরও ভেঙে পড়বে, তাই ওকে বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছি। তারপর মিম বলল, তুমি একেবারেই চলে যাচ্ছ, আমি জানি সেটা। কালকে তোমার আর ফুপ্পির কথা সব শুনেছি আমি। মিম কিভাবে শুনলো আর এখন রাকিব কি বলবে বুঝে উঠতে পারছে না। প্লিজ এরকম করো না, মামা মামি দেখে ফেলবে। দেখলে দেখুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে রেখে যেও না প্লিজ, আমি মরে যাব। মিমের এসব কাণ্ড কারখানা দেখে রাকিবের চোখ থেকে পানি ঝরছে। তারপর রাকিব বলল, দেখো এমনিতেই মামা আম্মু 25 বছর দূরে সরে থেকে অনেক কষ্ট পাইছে। আবার যদি আমাদের এই ব্যাপারটা মামা জানে, তাহলে আর কখনোই এই বাসাতে আসতে দেবে না। আর আম্মু, মামা মামি সবাই আবার অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের জন্য তাদের এই ভালো সম্পর্ক নষ্ট হয়। তাদের জন্য না হয় আমাদের এই ভালোবাসাকে বলিদান দিলাম। প্লিজ তুমি ভালো থেকো। বলেই রাকিব চলে আসতে লাগলো, কারণ ওখানে রাকিব মিমের কান্না আর কষ্ট দেখলে সে নিজেকে সামলাতে পারবে না। মিমও ওখানে অনেক কান্না করতে লাগলো। তারপর রাকিব তার মামা মামি আর নানির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসার পর রাকিব তার রুমে চলে আসলো। এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নীরবে অনেক কান্না করলো। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। রাকিব আজ রুমেই সারাদিন পার করলো। রাতে খাওয়ার সময় তার আম্মু ডেকে গেল, তবুও সে যায়নি। রাকিবের আম্মু তার মনের অবস্থা ঠিক কী বুঝতে পারছে, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবে রুমেই 3 দিন কেটে গেল। রাকিব আর রুম থেকে বের হয় না, রুমেই তার আম্মু খাবার দিয়ে যায়। একদিন দুপুরবেলা হঠাৎই রাকিবের আম্মু হাঁপাতে হাঁপাতে তার রুমে এসে হাজির। রাকিবের আম্মু এই অবস্থা দেখে বলল, কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? মিম 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 তারপর তার আম্মু যা বলল তা শুনে রাকিবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ তার আম্মু বলল, মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে, ও হাতে শিরা কেটে ফেলেছে, এখন হাসপাতালে আছে। তোর মামা ফোন করেছিল। আমার মাথা চক্কর দিতে লাগলো। মিম এসব কেন করেছে? তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে আমি আর আম্মু রওনা করলাম। আজকে মনে হয় রাস্তাও শেষ হচ্ছে না। মিমকে অনেক দেখতে ইচ্ছে করছে। অবশেষে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মামি কান্না করছে। আম্মুকে দেখে আরো বেশি কান্না করতে লাগলো। আর মামা এসে কোনো কথা না বলেই হ্যাঁ, রাকিবের মামা তার গালে 2টা চড় বসিয়ে দিল। রাকিব অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার মামা তার কলার ধরে বলল, তোর জন্য আমার মেয়েকে মরতে হবে? বল, কেন এটা করলি? আজ তোর জন্যই আমার মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছে। রাকিব কিছু বলছে না, শুধু ভাবছে। মামা এগুলো জানলো কি করে? মিম কি বলে দিয়েছে? মামা আবার বলল, কিরে, কথা বলিস না কেন? না মানে মামা। চুপ কর, তুই আমাকে মামা বলে মনেই করিস না। তা না হলে এরকম কাজ কিভাবে করতে পারলি? না মানে আমি। পুরো কথা বলার আগেই রাকিবের মামা আবারও বলল, আমাকে একবার তোদের সম্পর্কের কথা বলতে পারতি তো আমি কি না করতাম? আমি তো আরো অনেক খুশি হতাম, কারণ ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি তোকে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোদের বিয়ে দেব, কিন্তু আপাকে জানাতে পারিনি। তার আগেই আমার মেয়েটা এরকম করলো। মিমও আমাকে কিছুই জানায়নি। তোরা যেদিন শেষ কথা বলেছিলি আমার আগে, আমি সব শুনেছিলাম। রাকিব তার মামাকে সান্ত্বনা দিতে লাগলো। তখনই ডাক্তার বেরিয়ে এলো। মামা বলল, কি খবর ডাক্তার, আমার মেয়েটার কি অবস্থা? সময় মতো নিয়ে আসতে, সি ইজ আউট অফ ডেঞ্জার। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ আমাকে না, আল্লাহকে দিন। আর আপনাদের মধ্যে রাকিবকে? আমি। রোগী আপনার সাথে দেখা করতে চাই। তারপর রাকিব মিমের কেবিনে ঢুকলো। তারপর মিমের কাছে গিয়ে ওর কপালে আলতো একটা চুমু দিয়ে বলল, মিম এসব পাগলামির মানে কি? আমি তো আগেই বলেছি, তোমাকে ছাড়া আমার মৃত্যুতেই কম কষ্ট ছিল। তুমি আমার না হলে এই জীবন রেখে কি করব? তুমি শুধু আমারই, আর কারো না। তোমার উপর শুধু আমার অধিকার। আল্লাহ তোমার কথা শুনেছে, মামা আমাদের মেনে নিয়েছে। মিম অনেক খুশি হয়ে হাসি মুখে বলল, সত্যি? সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলো, আর 10টা কিস করো। এই যাও তো, এখানেও তোমার রোমান্স চাই? হ্যাঁ চাই, তুমি দিবা নাকি তাই বলো। তারপর রাকিব মিমের সব আবদার পূরণ করলো। তারই মধ্যেই মামা মামি আর আম্মু চলে এলো। এসেই তাদের দেখে কাশি দিল, আর রাকিব সাথে সাথে মিমকে ছেড়েও দিল। মামা তখনই বলল, আপা, ওদের বিয়ে মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তুই যা ভালো মনে করিস। 7 দিন পর সুস্থ হয়ে মিমকে রিলিজ দেওয়া হলো। এখন সে অনেকটাই সুস্থ।
দুই পরিবারের মতেই রাকিব আর মিমের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আজ মিম আর রাকিবের বাসর রাত। তবে আজকে ভিতরে যেতে অনেক নার্ভাস ফিল হচ্ছে তার। তবু 5 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশও করলো। তাকে দেখে মিম লম্বা একটা ঘোমটা টেনে খাটের মাঝখানে বসে আছে। রাকিব মিমের পাশে যেতেই মিম বলল, ওখানেই দাঁড়াও। রাকিব দাঁড়িয়ে পড়ল। মিম খাট থেকে নেমে এসে তার পায়ে হাত দিয়ে সালাম করলো। রাকিবও বলল, বেঁচে থাকো মা, স্বামী নিয়ে সুখে সংসার করো। কি? আমি তোর মা? ও সরি বউ, এসব ড্রেস চেঞ্জ করে অজু করে আসো। মিম কোনো কথা না বলে রাকিবের কথা মতো ড্রেস চেঞ্জ করে অজু করে এলো। রাকিবও অজু করে এসে দুইজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। তাদের সংসার জীবনের জন্য দোয়া করলো। নামাজ শেষে রাকিব মিমকে বলল, মিম চলো ছাদে যাবে। হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি বলো? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি মিমকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছি। কোলে থাকা অবস্থায় মিম আমার গলায় ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে। ছাদে গিয়ে মিমকে দোলনায় বসিয়ে দিলাম। আমিও তার পাশে বসলাম। তারপর আমি বললাম, মিম আমি তোমার কোলে একটু মাথা রাখবো? ঠিক আছে, রাখো। আমি মিমের কোলে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আমি মিমকে বললাম, মিম আজকে চাঁদটা দেখছো কত সুন্দর? অনেক সুন্দর। তুমি কোন চাঁদের কথা বলছো? কেন, আকাশের ওই চাঁদটা। কিন্তু আমি তো এই চাঁদের কথা বলছি। ধ্যাত, কি যে বলো। বলেই মিম আমার কপালে আলতো করে একটা চুমু দিল। আমি বললাম, চুপচাপ শান্ত হয়ে থাকো তো, আমার চাঁদটাকে একটু মন ভরে দেখতে দাও। এইভাবে আরো কিছুক্ষণ মিমের সাথে গল্প করার পর মিম বলল, চলো এখন আমরা রুমে যাই। ঠিক আছে। মিমকে আবার কোলে তুলে নিয়ে রুমে আসলাম। এসেই ওকে বিছানায় শুইয়ে দিলাম। মিম আমার হাত টেনে বলল, কই যাও? শোনো না, আমার একটা জিনিস দরকার, দিবে? বলো কি চাও? তোমার মতোই আমার একটা কিউট ছোট্ট রাকিব লাগবে। তাহলে তো অনেক পরিশ্রম করতে হবে। আর কিউট ছোট্ট রাকিবকে ডাউনলোড করতে মিশনে নামতে হবে। তো নামো, সমস্যা কি? তারপর লাইট অফ করলাম। আর কিছু দেখা যাচ্ছে না। আমি এখন ডাউনলোড করতে মিশনে নামছি গাইস। আমার জন্য দোয়া কইরেন। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি নতুন কিছু গল্প প্রস্তুত করছি আপনাদের জন্য। আর আগামী সপ্তাহ থেকে নিয়মিত আমার চ্যানেলে আশিক ও প্রিয়াঙ্কার অসাধারণ প্রেমের গল্প পাবেন। আপনারা কে কে আশিক ও প্রিয়াঙ্কা জুটির গল্প পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর মতামত আমাদের অনুপ্রেরণা। আমি সাব্বির হাসান, ভার্সিটিতে পড়াশোনা করি। মা বাবা, ছোট বোন এই নিয়েই আমার জীবন কাটে। আমি ঢাকা মেসে থেকে পড়াশোনা করি আর আম্মু আব্বু সবাই গ্রামের বাড়িতে থাকে। ভার্সিটি থেকে কাছে একটা বাড়িতে 1 মাস হলো ব্যাচেলর হিসেবে থাকতেছি। আজ সকাল হঠাৎ করেই আমার দরজার বেল বাজতে লাগলো। এমনটা খুবই দুর্লভ, কারণ আমার ফ্ল্যাটে কেউই আসে না, ফ্রেন্ডরাও না। তাহলে আজ আবার কে এলো? আম্মু আব্বু না তো। তড়ি ঘুড়ি করে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই কে যেন একটা ধপাস করে আমার ওপরে এসে পড়লো। হঠাৎ করে সবটা হওয়ায় আমার হার্ট রেট 180 হয়ে গিয়েছিল। কিন্তু সেটা আরো বেড়ে গেল যখন দেখলাম যে আমার উপর যে শুয়েছিল সে পুরুষ না, একটা মেয়ে, এবং তার ঠোঁট আমার ঠোঁটে। মেয়েটা চাতক পাখির মতো আমার দিকে চেয়ে আছে। আমি খালি গায়ে মেঝেতে শুয়ে আছি, সরি পড়ে আছি। এই শুনুন। এই কথা বলার সাথে সাথে মেয়েটি উঠে দাঁড়ালো গুন্ডা স্টাইলে, আর আমি দাঁড়িয়ে কাঁপছিলাম। ছি, কি বাজে ব্যাপার। আব্বু জানলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ আব্বুকে বলবেন না। কি বলবো না? আর আপনি কে? হ্যাঁ সেটা বলুন তো। বলা নেই কাওয়া নেই কারো রুমের দরজায় এসে হানা দেন। সরি, আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন আর আসতে একটু সময় লাগবে, তাই ভাবলাম একটু চিল করে হেলান দিয়ে দাঁড়াই। কিন্তু এই হেলান যে আমাকে কেলানি খাওয়াবে আমি কি জানতাম নাকি? আপনি কে সেটা বলুন। আর এখানে কি চান? একটা ব্যাচেলর রুমে আসে? যেটা চাই সেটা হলো। কি চান? বাড়ি ভাড়া। কি বাড়ি ভাড়া? কিন্তু আপনি কি আর ভাড়া চাইতে কেন এসেছেন? আমি বাড়িওয়ালার মেয়ে, মিস বাড়িওয়ালি। ও আচ্ছা, তো আঙ্কেল কোথায়? আব্বু বাইরে গেছেন কয়েকদিনের জন্য, তাই আমিই ভাড়া তুলছি। ও আচ্ছা, ওয়েট বলে আমি ভেতরে গেলাম এবং ব্যাগ থেকে বাড়ি ভাড়ার টাকাটা এনে ওনাকে দিলাম। এ নিন ধরুন। মেয়েটি টাকাটা নিয়ে গুনে চলে গেল। যাওয়ার সময় কেন জানি না মুচকি হেসে গেল। আমি ভেতরে গিয়ে ব্রাশ খুঁজে পেস্ট লাগিয়ে যেই আয়নার সামনে দাঁড়ালাম, ঠিক তখনই দেখলাম আমি মেয়ে হয়ে গেছি। থুকু,
আমার ঠোঁট পুরোটা লাল হয়ে আছে ওই মেয়েটার লিপস্টিকে। হয়তো আমি হাত দিয়ে মুছতে গিয়েও কেন জানি থেমে গেলাম। আবার সবটা মনে করলাম এই প্রথম কোনো মেয়ের এত কাছাকাছি এসেছিলাম, আর মেয়েটিকে কিসও করলাম। যখন আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি কথা বলছিল, ওর ঠোঁট কাঁপছিল, থরথর করে যেন শীত নেমে এসেছে। আর মেয়েটি যাওয়ার সময় হাসলো কেন কি জানি বাপু। আমি রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে আজ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমি এটা ভেবে খুশি হলাম কারণ আমার অনুষ্ঠান ভালো লাগে। তখন মাইকে অ্যানাউন্স হলো, এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন আমাদের ভার্সিটির ছাত্রী জুহি। আমি নাচ দেখতে ভালোবাসি, তাই আমিও ভেতরে গেলাম। ভেতরে একটা মেয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। যেই গান স্টার্ট হলো, মেয়েটি জনসম্মুখে ঘুরে দাঁড়ালো। আমার চিনতে অসুবিধা হলো না যে এটা আমাদের বাড়িওয়ালার মেয়ে মিসেস বাড়িওয়ালি, কিন্তু উনি এখানে, এর মানে উনিও এই ভার্সিটিতেই। জুহির চেহারা আমি যতদূর দেখেছি একেবারে ডানা কাটা পরি। যদি থাকতো তাহলে ওর মতনই হতো। দুধে আলতা গায়ের গরম, তার উপর ওনার চেহারা একেবারে ঘায়েল করে দেওয়ার মতো। গান বাজছিল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আর জুহি নাচছিল গানের সাথে সাথে, যেন নিজেও আমার মনে জায়গা করে নিল। আমি মুগ্ধ নয়নে জুহির পানে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছি। ধ্যান ভাঙলো কারোর ধাক্কায়। এই ছেলে, এভাবে তাকিয়ে আছো কেন? না শেষ হয়ে গেছে, তাকিয়ে দেখো। আসলেই নাচ শেষ হয়ে গেছে, কিন্তু আমি এতক্ষণ ধ্যানে ছিলাম। ও আচ্ছা, আমি একটু বেখেয়ালি ছিলাম। কেন? মেয়েটা যে আমাকে জিজ্ঞেস করছে তার দিকে তাকিয়ে দেখলাম জুহি নিজে দাঁড়িয়ে আছে। আমার হৃদয় যেন এক্ষুনি ওকে পেতে চাইছিল, কিন্তু সেটা সম্ভব না। এই ছেলে, তাকিয়ে আছো কেন সেটা বলো। আর তুমি এই ভার্সিটিতে কেন? আমি এখানেই পড়ি। ও আচ্ছা, তাহলে থাকো, আমি যাই। জুহি চলে যাচ্ছিল, আমি পেছন থেকে ডাক দিলাম, জুহি। কি? নাচটা খুবই হৃদয়স্পর্শী ছিল। জুহি কেবল একটা হাসি বিনিময় করে চলে গেল, আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম। প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে দেখলাম জুহি একটা ছেলের সাথে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে আমার জানা নেই। ওকে দেখলে আর কোনো নেশা না করলেও আপনিও মাতাল হয়ে যাবেন। ছেলেটা কখন থেকে আমাকে দেখছি কিভাবে যেন। জুহি আমার দিকে তার কাজল কালো নয়নে তাকালো, যেন আমাকে নিয়ে কিছু ভাবছে। এই ছেলে, ভ্যাবলা কান্তের মতো এভাবে হাসছো কেন? এদিকে আমার ফোনে কল আসলো, আম্মু কল দিয়েছে। হ্যালো আম্মু, কি হয়েছে? ফোন দিলে কেন আমার সময়? তোর আব্বু স্ট্রোক করেছে, জলদি আয়। এই বলে আম্মু ফোন কেটে দিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এক মুহূর্তে গোটা পৃথিবীতে নিজেকে এতিম মনে হচ্ছিল। আমি আমার ব্যাগ ফেলে দিলাম এক দৌড়। গোটা ভার্সিটিতে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে যে কি হয়েছে। এই ছেলে, এভাবে দৌড় দিলা কেন? কি সমস্যা হয়েছে? বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, আমাকে দেখতে হবে। আমি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছাতেই দেখতে পাই আব্বুকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। আমিও সাথে গেলাম। আম্মুর চেহারার দিকে তাকাতে পারছিলাম না। আব্বু আমার দিকে তাকালো একবার, আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে ফেললো। আমি আব্বু বলে একটা চিৎকার দিলাম। অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত গতিতে হাসপাতালের দিকে এগোতে লাগলো। হাসপাতালে পৌঁছে আমি যেন ছন্ন ছাড়া হয়ে গেছিলাম। আমার কোনো চেতনা নেই, আমি পাগলের মতো সাইডে বসে আছি। আম্মুর চেহারার দিকে তাকিয়ে কাঁদতে পারছিলাম না। একটু পরেই ডাক্তার বেরোলেন। ডাক্তার সাহেব, আমার আব্বু ঠিক আছে তো? আসলে আপনার আব্বুর কিছুই হয়নি, বয়স হয়েছে তো, তাই এখন টেনশনে এরকম হতেই পারে। খেয়াল করবেন যেন কোনো চাপ না নেই উনি, আর ওনাকে প্রেশার দিবেন না। আচ্ছা ঠিক আছে, ওনাকে কি এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ পারবেন, কিন্তু এখন না, রাতে নিয়ে যান। আচ্ছা। আব্বু সুস্থ হয়ে গেছে এটা শুনে একটা প্রশান্তি পেলাম। একটু পরেই রাত হলো, আব্বুকে নিয়ে বাড়িতে আসলাম। আব্বুকে রুমে রেখে আমি একটু বাইরে গেলাম ওষুধ আনতে। ওষুধ এনে আমি রুমে গিয়ে বসলাম। রুমে বসতে আম্মু আসলো, আর আমার দিকে তাকিয়ে কি যেন একটা বলবে এমন ভাব করলো। আম্মু কিছু বলবে? বাবা, একটা কথা বলার ছিল তোকে, না করিস না প্লিজ। আরে কি এমন কথা যে আমি না করব? বলো তুমি। বলবো তাহলে? হ্যাঁ বলো। তোর আব্বুর তো অবস্থা জানিসই। এখন এই অবস্থায় উনি একটা ইচ্ছে পোষণ করেছে, যেটা তোকে রাখতে হবে। হ্যাঁ বলো, আমি চেষ্টা করব। আমরা তোর জন্য মেয়ে দেখেছি। মানে? মেয়ে দেখেছো বলতে কি বোঝাতে চাও? তোর বিয়ে কালকে, আর আমরা মেয়ে দেখেছি, বিশেষ করে তোর আব্বু। আর এটাকে তোর আব্বুর শেষ ইচ্ছাও বলতে পারিস। এমন করে বলছো কেন? আব্বুর
ইচ্ছা করেছে আমি বিয়ে করব, অসুবিধা নেই, কিন্তু ও কথা আর বলো না। সত্যিই তুই রাজি? হ্যাঁ আমি রাজি। এ কথা বলার সাথে সাথে আম্মু চলে গেল। আমি পড়ে গেলাম চরম বেড়ায়। ভেবেছিলাম জুহিকে আপন করে নেব, কিন্তু এখন আব্বুর এই অবস্থায় ইচ্ছেটা আমার সব ভেঙে চুড়ে চুরমার করে দিল। সকালে সারা বাড়িময় বিয়ের সাজ সাজানো হচ্ছে, চারিদিকে হইচই হচ্ছে, আত্মীয় স্বজনদের আনাগোনা হচ্ছে। একটু বাদেই কাজী চলে আসলো। আমি কাজী আসার আগে একবার রুম থেকে বের হয়েছিলাম জুহিকে দেখার জন্য, কিন্তু জুহিকে কোথাও পেলাম না। মনের ইচ্ছাটা আর বলা হলো না, কথাটা না বলাই থেকে গেল। কাজী আসার পরে আমার বিয়ে হলো, কোনো মেয়ে কিভাবে কি আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাজী এসে বিয়ে পড়িয়ে চলে গেলে আমি বসে রইলাম আমার রুমেই, কিন্তু আমার মাথায় ঢুকছিল না যে আমি অন্যদের মতো মেয়েদের বাড়িতে গেলাম না কেন, আর এই মেয়েটাই বা কে যার সাথে আমার বিয়ে হলো। হঠাৎ আম্মু রুমে প্রবেশ করলো আর বলল, এই রুমে কি তোর? হ্যাঁ, বাইরে যা। আমার রুম আর আমি থাকবো না? তোর বউ আসবে। কোথায় বউ? কোনো গাড়িটার আওয়াজ তো পেলাম না। আছে, সময় হলে ঠিকই দেখতে পারবে। বলে আমাকে রুম থেকে বের করে দিল। আমি রুম থেকে এতিমদের মতো বেরিয়ে গেলাম। আব্বুকে অনেক খুশি মনে হচ্ছিল। রাত 12টা বাজতে কিছু ছেলে আর মেয়েরা আমাকে ধরে আমার রুমে নিয়ে গেল এবং রুমে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রুমে প্রবেশ করে টালমাটাল অবস্থায় হুমড়ি খেয়ে পড়লাম, আর এটা দেখে কে যেন খক করে হাসতে লাগলো। কোনো হতচ্ছাড়া আমার রুমে যেভাবে হাসছে। আমি হাসছি? আর এটা আপনার রুম না, এটা আমার বাড়ি। কি? আপনি কে? আর আমার রুমকে নিজের বাড়ি বলছেন কেন? আমি আপনার বউ, আর এটা আমারও বাড়ি। আরে কিসের বাড়ি বাড়ি করছেন আপনি? আমার বউ এটা বুঝলাম, কিন্তু আপনার বাড়ি মানে? আমি জুহি। কি? আমার বিশ্বাস হচ্ছিল না যে জুহি আমার বউ, কিন্তু জুহি তো অনেক মানুষের নামই। কোন জুহি আপনি? আপনার বাড়িওয়ালার মেয়ে, মানে জুনিয়র বাড়িওয়ালি। জুহি? এই বলে আমি বিছানায় লাফ দিলাম এবং ঘোমটা সরালাম। ঘোমটা সরিয়ে দেখতে পেলাম আমার রক্তের হিমোগ্লোবিন আর মস্তিষ্কের নিউরনকে, মানে জুহি রানীকে, মনটা যেন গার্ডেন হয়ে গেল। খুশিতে ইয়াহু বলে চিৎকার দিলাম, কিন্তু খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। খাট ভেঙে নিচে পড়ে গেলাম আর জুহি আমার উপরে। ঠোঁটের দুটো আমার ঠোঁট লেপটে আছে। আস্তে, এই ঠোঁট আপনারই সম্পত্তি, কেউ নিয়ে যাবে না। আমি কখন বললাম যে কেউ নিয়ে যাবে? তাহলে এত জোরে কামড়াচ্ছেন কেন? ও সরি। ইটস ওকে। আমি জুহির দিকে তাকাতে পারছিলাম না, কেমন যেন লজ্জা লাগছিল। একটা প্রশ্নের উত্তর দিবেন? জিজ্ঞাসা করুন। আপনি আমাকে কেন ভালোবাসবেন বলুন তো? আমি আপনার বউ এই জন্য, নাকি আগে থেকেই ভালোবাসতেন? জুহির কথার কি উত্তর দিব ভাবতে পারছিলাম না, কারণ আমি ওকে এই বাড়িতে আসার পর থেকেই ভালোবেসে ফেলেছি। আর ওর সাথে আমার বিয়ে না হলে আমার মনের সবটা জুড়েই কেবল শুধু ওরই বসবাস থাকতো। ও শুধু এই বাড়ির বাড়িওয়ালার মেয়ে না, আমার মনের বাড়িওয়ালিও। সেখানে মালিকানা শুধু আমি ওকেই দিয়ে রেখেছি। কি হলো, কথা বলছেন না কেন? আসলে থাক, আর বলতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আপনার চোখ সব বলে দিচ্ছে। জুহি এই কথা বলে মুখ ভেঙচি কেটে উল্টো পাশে বসে পড়লো। মিস বাড়িওয়ালি, আপনি কি রাগ করলেন নাকি? আমি কে যে রাগ করব? আপনি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার মনের মালিক। আর কিছু শুনতে চান? তাহলে আপনি আগে থেকেই আমাকে ভালোবাসতেন? হ্যাঁ বাসতাম, বাসি, আর বেশি যাব। ইয়েস, আমি বাজিতে জিতে গেছি। কালকেই ওর কাছ থেকে 500 টাকা নিব। কিসের বাজি? আপনি যেদিন আমাদের বাড়িতে ভাড়া এসেছিলেন, সেদিন আমার এক কাজিন বলেছিল আপনি নাকি আমাকে পছন্দ করেন না, ওকে পছন্দ করেন। আর আমি নাকি আপনার সাথে লাইন মারলেও আপনি পাত্তা দিবেন না আমাকে। এখন জানতে পারলাম যে আপনি আমাকে টুরু লাভ করেন, তাই আমি জিতে গেছি, আরও হেরে গেছে। এটা নিয়ে বাজি ধরেছেন? হ্যাঁ ধরেছি তো। আমার কেন জানি না রাগ হচ্ছিল। ভেবেছিলাম ভালোবাসার কথা শুনে জড়িয়ে ধরবে, কিন্তু এই মেয়ে তা না করে আমাকে নিয়ে, না আর ভাল লাগছে না। আমি খাট থেকে নেমে খাটটা ঠিক করে নিলাম। তারপর একপাশে বিছানা করে শুয়ে পড়তে গেলে জুহি ডাক দিল, এই যে মশাই, নিচে শুচ্ছেন কেন? তো কি করব? আপনি রাগ করেছেন? রাগ করবেন না প্লিজ। যান, আপনাকে 50% টাকা দিবনি। এখন খুশি? কি পাগল নাকি? আমি কখন টাকা চাইলাম? তো কি চান? একটু ভালোবাসা দিবে। আপনার চাই? কেন না চাইলে দিবে না? কেন, আপনাকে ছাড়া আর কাকে দিব? এই বলে জুহি আমাকে টেনে ওর একেবারে কাছে নিয়ে গেল। কমলার মতো ঠোঁটগুলো আমার ঠোঁটে ঘষা খাচ্ছিল, আর ওর চোখ আমার চোখে। ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন আমি নেশাগ্রস্ত হয়ে গেছি ওর নেশায়। এর থেকে বেশি আপনাদের জানার দরকার নেই। বাকিটা ইতিহাস। জানতে হলে বিয়ে করে নেন, আর কোলবালিশ বয়কট করুন সবাই। এবার আসতে পারেন। আমার বিয়ের আজ 2 দিন হয়েছে। আমার শ্বশুর আমাকে আওয়াজ দিয়ে ডাকলেন।
আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুরই থাকেন এবং আমার স্বামী আমাকে বিয়ের প্রথম দিনই বলেছেন ওনার বাবা খুব রাগী। একজন মানুষ কখনো ওনার বাবার বিরুদ্ধে যাবে না, নয়তো উনি রাগে পাগল হয়ে যাবেন। ওই দিন থেকে আমিও দেখতেছি আমার শ্বশুর যখন আমার স্বামীকে ডাক দিতেন তখন উনি পাগল হয়ে ছুটে যেতেন। আমার স্বামীর এরকম বাবার প্রতি ভয় দেখে আমিও ভয়ে ঘাবড়ে গিয়েছি, কারণ আমার শ্বশুর সবসময় রেগে থাকেন। বিয়ের 2 দিন যাবার পর 3 নাম্বার দিন সকালে আমার স্বামী আমাকে বলল আজ আমরা সাগরের পাড়ে ঘুরতে যাব। এটা শুনে আমি অনেক খুশি হলাম, কিন্তু ঠিক একই মুহূর্তে আমার শ্বশুর আমার স্বামীকে ডেকে নিয়ে চিল্লাফাল্লা রাগারাগি শুরু করে দিলেন। উনি বলছেন তোমাকে বিয়ে দিয়েছি ঘরে বসে থাকার জন্য নয়। 2 দিন ফ্যাক্টরিতে না যাওয়ার কারণে তোমার কি কোনো ধারণা আছে কতটুকু ক্ষতির মুখে পড়তে হচ্ছে? এবং আজকেও তো ছুটি নিয়ে বসে আছিস। এখন এই মুহূর্তে ফ্যাক্টরিতে যাও এবং ঠিকমতো দেখভাল করো, সকল কাজের লোক যেন ঠিকমতো কাজ করে, এবং তোমার বউকেও বলে দাও সে যেন ঘরের সব কাজ সামলে নেয়, রান্নাবান্না শুরু করে দেয়। এখানে বসে থেকে খাবার মিলবে না। এটা শুনে আমার অনেক রাগ হলো। মাত্র 2 দিন হয়তো হয়েছে আমাদের বিয়ের 2 দিনের মাথায় আমাকে সব নাস্তা বানাতে হচ্ছে, এবং এরই মধ্যে আমার শ্বশুর নানান ভুল ধরা আমার শুরু করেছেন। আমার স্বামী আমাকে খুব ভালোবেসে বুঝিয়েছে যে আব্বার কথায় মন খারাপ না করার জন্য। 2-3 দিন থেকে আমি এটাই ভেবে যাচ্ছি আমার শ্বশুরের মেজাজ এত খারাপ কেন। কিন্তু আমার শ্বশুরের আজ যে পরিমাণ রাগারাগি করেছেন আমি তো পুরো ঘাবড়ে গিয়েছি। আমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকলো তখন আমি তার মুখ দেখলাম একেবারে কালো হয়ে গিয়েছে। সে আমাকে বলল আমি ক্ষমা চাইছি, আমাকে আজ ফ্যাক্টরিতে যেতে হবে, সাগরের পাড়ে যেতে পারবো না। আমি বললাম কোনো সমস্যা নেই, আগে কাজ, সাগরের পাড়ে আমরা অন্য দিনও যেতে পারবো। আমার স্বামী ফ্যাক্টরিতে চলে গেল আর আমি রান্নাঘরে চলে গেলাম। বিয়ের 3 দিন হতে না হতেই রান্না বান্না সব আমি নিজেই করছি, কারণ আমার শ্বশুর কাজের মেয়েকে বিদায় দিয়ে দিয়েছেন। উনি বলছেন ঘরে বউ যখন আছে সে নিজেই সব পরিষ্কারের কাজ এবং রান্নাবান্না করবে। আমি ঘরের সব কাজ শেষে আমার রুমে চলে যাচ্ছি রেস্ট করার জন্য। তখন আমার শ্বশুর আমাকে ওনার রুম থেকে ডাক দিলেন। আমি আমার কাপড় মাথায় দিয়ে শ্বশুরের রুমে গেলাম, কিন্তু কাপড় রেশমি হওয়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। ওনাকে বললাম জি আব্বা আপনার কিছু লাগবে? কিন্তু উনি আমার পা থেকে মাথা পর্যন্ত খুব খারাপ নজরে দেখতে লাগলেন। তারপর এমনভাবে বলে উঠলেন দুধ খাবো। এটা শোনার পর প্রথমে আমার কাপড়ের দিকে খেয়াল গেল, কারণ কাপড় রেশমি হওয়ার কারণে আমার বুক থেকে কাপড় একটু সরে গেছিল। আমি তাড়াতাড়ি আমার কাপড় ঠিক করলাম এবং রুম থেকে বেরিয়ে আসলাম। আমার শ্বশুরের এরকম কর্মকাণ্ড আমার কাছে অনেক অবাক লাগলো। শ্বশুর তো বাপের মতো হয়, আর বাপ কখনো মেয়েকে খারাপ নজরে দেখে না। আমি তাড়াতাড়ি রান্না করে চলে গেলাম এবং আমার বুক ধরফর করতে লাগলো। আমার কাছে খুব অবাক লাগলো। আমি ফ্রিজ খুলে গ্লাসে দুধ নিলাম, তারপর ভালোভাবে কাপড় ঠিক করে ভয়ে ভয়ে শ্বশুরের রুমে যেতে লাগলাম। আমার শ্বশুরের রুমে আসলাম, এসে সাইড টেবিলে দুধের গ্লাসটা রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হতে চাইলাম। তখনই আমার শ্বশুর আমাকে বললেন এখানে বসে আমার সাথেও থোড়া গল্প করো, ঘরে তো তুমি ছাড়া আর কেউ নেই। আমি সারাদিন একলা থেকে থেকে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি আরো পেরেশান হতে লাগলাম। আমার শ্বশুরের রুমে শুধুমাত্র একটা খাট আছে আর বসার মতো কোনো জায়গা নেই। বসতে হলে খাটের কোণাতেই বসতে হবে ওনার পাশে। বসার পর উনি উল্টাপাল্টা কথা বলে শুরু করলেন। যখনই দুধের গ্লাস ওনার মুখে নিলেন তখনই খুব রাগ হয়ে দুধের গ্লাস নিচে নামিয়ে নিলেন। নিয়ে আমাকে বললেন এত ঠান্ডা দুধ আমি কি করে খাবো, আমার তো গরম দুধ ভালো লাগে। এটা বলার সাথে সাথে আমার শ্বশুরের চোখ আমার পুরো শরীরে চোখ বোলাতে লাগলেন। ওনার নজরে না জানি কি আছে, আমি পেরেশান হয়ে যাই। আমার শরীরের রুম দাঁড়িয়ে গেছে, মুখে ঘাম বের হচ্ছে, পুরো শরীর কাঁপতে লাগলো। আমি চিন্তা করতে লাগলাম যে শ্বশুর আমার স্বামী বাসায় থাকলে এত রাগারাগি করেন, আজ কেন ওই শ্বশুর আমার সাথে এত ভালো ব্যবহার করছেন। রান্নাঘরে গিয়ে আমি দুধ গরম করে নিয়ে আসলাম। যখনই ওনার হাতে দিতে চাইলাম উনি আমার হাত স্পর্শ করলেন। এতে যেন মনে হলো আমার শরীরে কারেন্টের মতো শক করেছে। আমি তাড়াতাড়ি করে বের হতে লাগলাম। তখনই আবার উনি বলে উঠলেন কোথায় যাচ্ছ, এখানে কেন বসছো না, এখানে বসে আমার সাথে কথা বলো। এই একা থাকা আমাকে আরো কষ্ট দিতে লাগলো। বসার পর উনি আমাকে বললেন বিয়ের 2য় দিন আমি যে বেনারসি কাপড়টা পরেছিলাম এটাতে আমাকে নাকি অনেক সুন্দর লাগছিল, আজ বিকালে এই শাড়িটা আবার পরবে। এটা শোনার পর আমার অনেক খারাপ লাগলো। এটা কি কোনো শ্বশুরের আচরণ হতে পারে? এই ঘটনাগুলো আমার শ্বশুর আমার সাথে প্রতিদিন করতে লাগলেন।
যখন আমার স্বামী ফ্যাক্টরিতে চলে যায় তখন উনি আমাকে ওনার ঘরে যাবার জন্য বলতেন। ওনার সাথে বসতে হবে এবং আজব আজব খারাপ কথা শুনতে হবে। বারবার খারাপ নজরে উনি আমাকে বলতেন, আমি দুধ খাবো, আমাকে দুধ দাও। এটা শোনার পর আমার এতটা খারাপ লাগতো বলে বোঝাতে পারবো না। আমি যখনই দুধ নিয়ে যেতাম তখন আমার হাত প্রতিদিনের মতো ধরে ফেলতেন এবং বলতেন ওনার সাথে বসে গল্প করার জন্য। আমি বেচারা কি করব? আমি নানান বাহানা বানাতাম, রান্না বান্না করা লাগবে, ঘরের কাজ করা লাগবে, এগুলো নিয়ে নানান বাহানা বানাতাম। আসল কথা হলো এগুলো আমার ভালো লাগতো না। আমি ভাবতে লাগলাম এই বিষয়ে আমার স্বামীকে অবগত করা প্রয়োজন, কিন্তু কিভাবে বলবো? সে তো তার বাপের সামনে এমনিতেই কাঁদতে লাগে, এক শব্দ বলার সাহস আর নাই। আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, তখনই আমার শ্বশুর রান্নাঘরে এসে আমার সাথে যা করলেন মুখ দিয়ে বলা সম্ভব নয়। আমি কোনো রকমে ইজ্জত বাঁচিয়ে কোনোভাবে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে খাটের উপরে বসে পড়লাম। কেঁদে কেঁদে ভাবতে লাগলাম আমার শ্বশুর আমার সাথে এত খারাপ আচরণ কিভাবে করতে পারলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীর সাথে এ বিষয়ে কথা বলবো। আমি পুরোদিন কোনো কাম করিনি, রুমের ভেতর বন্দি করে রেখেছি নিজেকে। এরই মধ্যে কয়েকবার আমার শ্বশুর দরজায় নক করেছেন। ওনার ভুক লেগেছে, আমি যেন ওনাকে খাবার দেই, কিন্তু আমি ওনাকে কিছুই দেইনি, কারণ রুম থেকেও বেরও হইনি। আমার জায়গায় যে কেউ হলে এরকমটাই করতো। রাতে আমার দরজা অনেক জোরে জোরে নক করতে লাগলো। তখন দেখলাম আমার স্বামী এসেছে। উনি বলতে লাগলেন, আঞ্জুম দরজা খোলো, এটা কি ধরনের বেয়াদবি? কেন তুমি সারাদিন থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? আমি আমার স্বামীর আওয়াজ শুনে একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি বাপ বেটা আমার দিকে রাগী নজরে তাকিয়ে আছে। আমার স্বামী আমাকে বলতে লাগলো, তোমার কি একটু শরম আছে? আমার বাবা সারাদিন থেকে না খেয়ে বসে আছে, আর তুমি ওনাকে রুটি পর্যন্ত দাওনি। উনি সুগারের রোগী, যদি ওনার শরীর খারাপ হয়ে কিছু হয়ে যেত এটার জিম্মাদার কে হতো? আমি বললাম আমি ওনার জিম্মাদারি উঠাতে পারবো না, ভালো হবে তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আমি এটা বলার সাথে সাথে আমার স্বামী আমার সাথে অনেক রেগে উঠল, বলল, এটা কি ধরনের বেত্তমিজি? আজ থেকে আমার শ্বশুর বলতে লাগলেন, দেখেছো জুম্মা জুম্মা, 2 জুম্মা না যেতেই সে তার রং দেখানি শুরু করে দিয়েছে। আমার প্রথম থেকেই জানা আছে এই মেয়েরা বিয়ের পর কি শুরু করে। আলাদা হওয়ার স্বপ্ন বিয়ের আগেই সাজিয়ে রাখে এরা। আমার স্বামী আমাকে বলল, তুমি তো এই কথা আজ বলে দিয়েছ, এই কথা যদি আর তোমার মুখে শুনি তোমার হাতে তালাকনামা ধরিয়ে দিব। এটা শুনে আমি পেরেশান হয়ে গেলাম, কারণ আমার বাবার 5 মেয়ে অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এক এক করে সবার বিয়ে দিচ্ছেন। আমার মা আমাকে বিয়ের সময় বলে দিয়েছেন কখনো যেন স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি না যায়। মা আমাকে আরও বললেন আমি যেন আমার শ্বশুরের ও স্বামীর কথা মেনে চলি, কিন্তু আমার শ্বশুর আমার কাছে যা চাচ্ছে সেটা তো আমি দিতে পারবো না। এই কথা কাকে বোঝাবো? ওই সময় আমার স্বামী এতটা রেগেছিল যে আমি সত্যটা বলতাম সে আমাকে বিশ্বাস করতো না। আমি কোনো জবাব না দিয়ে খাটের উপরে বসে পড়লাম। আমার শ্বশুর আমার স্বামীকে বললেন, তুমি তোমার বউকে শেষবারের মতো বলে দাও, না হয় আমি তার মায়ের সাথে গিয়ে কথা বলবো, ওর বাপকে বলবো সে যেন তার মেয়েকে সামলে নেয়। এটা বলে আমার শ্বশুর রাগ করে চলে গেলেন। আমার স্বামী আমাকে বলতে লাগলো আমার সমস্যা কি, আমার মাথায় কি এমন এক বড় সমস্যা যে আমি এরকম করছি। আমার বাবা একা এই বাসায়, মা ভাই বোন কেউ নেই। সব মেয়েরা এরকম একটা সংসার করার স্বপ্ন দেখে, তুমি কেন এরকম করছো? আমি বলে উঠলাম, ভাগ্যিস আমার শাশুড়ি ননদ দেবর থাকতো, তাহলে আমাকে এরকম সমস্যার মুখোমুখি হতে হতো না। এটা শোনার পর আমার স্বামী আমার দিকে খুব রাগ করে তাকাতে লাগলো এবং বলল, কি এমন সমস্যা আমার বাবা তৈরি করেছেন? ওনাকে তো শুধু 2 বেলা রুটি দিলেই হয়ে যায়, এটাও তোমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। দেখো আমি আমার ঘরে কোনো ধরনের ঝামেলা চাই না, আমি সারাদিন কাম করে ফ্যাক্টরি থেকে আসি, এগুলো দেখতে চাই না। ঘরে এসে আমি আমার স্বামীকে বললাম, ফুরকান এক কাজ করো, তুমি তোমার বাপকে বিয়ে করিয়ে দাও। এটা বলার সাথে সাথে ফুরকান আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো। সে বলতে লাগলো, তোমার কি শরম লাগে না? এটা কি বাবার বিয়ের বয়স? আমার বাবার জন্য 2টা রুটি বানানো তোমার কাছে এত কষ্ট হয়ে গেছে? আমি বললাম, তুমি আমার কথা বুঝতে পারছো না। ফুরকান বলল, এটা কি রকমের কথা যে আমি এই কথা বুঝতে পারছি না? আমার বাবার বয়স 70 বছর, এখন কেউ ওনার বিয়ের বয়স 1 পাও না, আর অলরেডি কবরে সুগার প্রেশার সবকিছু রোগী উনি। আর তুমি বলছো এই বয়সে বাবা আরও একজন মানুষের দায়িত্ব কাঁধে নিক? আমি আর কি বলবো, কিভাবে বুঝাবো ফুরকানকে কেন আমি বলছি এই কথা? কিভাবে বলবো ওনার বাপ ওনার ছেলের বউকে খারাপ নজরে দেখছে? আমি বললাম, তুমি ওনাকে বিয়ে করিয়ে দাও, আমি দুজনের দেখভাল করব। এ কথা বলতেই ফুরকান হেসে হেসে বলল, আমার বাবার জন্য 2টা রুটি পাকাতে তোমার এত কষ্ট হচ্ছে, তুমি আরও একজনের দায়িত্ব নিয়ে নেবে?
দেখো এই ফ্যাক্টরি, এই বাড়িঘর সবকিছু আব্বার নামে। যদি আরও একজন মহিলা এই ঘরে আসে তখন এইসব কিছু আলাদা আলাদা হয়ে যাবে। ওই মহিলা তোমাকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। তুমি ভালো করেই আব্বার রাগ সম্পর্কে জানো। আর যেন আব্বার বিয়ে নিয়ে তোমার মুখে কোনো কথা না আসে। এই কথা বলে ফোরকান ঘর থেকে বের হয়ে গেল। আর আমি চিন্তায় পড়ে গেলাম, এই সমস্যার সমাধান আমি কিভাবে করব। আর মায়ের ঘরে চলে যাওয়া মানে আমার সংসার নিজের হাতে নষ্ট করে ফেলা। আমাদের মেয়েদের জীবন খুব কষ্টের। আমাদের সংসার বাঁচানোর জন্য কত কিছুর সম্মুখীন হতে হয়। আমি যদি তালাক নিয়ে নেই, আমার হয়তো দ্বিতীয়বার আর বিয়েই হবে না, ছোট বোনদের কেউ বিয়ে করবে না। কত অসহায় আমরা মেয়েরা। আমি কাঁদতে লাগলাম আর আমার কাপড় দিয়ে চোখ মুছতে লাগলাম। তখন ফুরকান আওয়াজ দিয়ে বলল, তাড়াতাড়ি এসে বাবার জন্য রুটি বানাও, বাবার বাহিরের খানা হজম হয় না। আমি রান্নাঘরে গিয়ে আব্বার জন্য খাবার বানিয়ে দিয়ে আসলাম আমার রুমে। ওই রাত আমি কিচ্ছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। ফোরকান আমাকে একবারের জন্য জিজ্ঞেস করেনি, সারাদিন তুমি কিছু খাওনি, কিছু খেয়ে নাও। কিছু পুরুষ মানুষ এগুলো নিয়ে কখনোই ভাবে না, তারা শুধু তাদের স্বার্থের কথা ভাবে। আমার স্বামীও তাদের দলে। সকাল হতেই ফোরকান ফ্যাক্টরিতে চলে গেল। আমার শ্বশুর আওয়াজ দিয়ে আমাকে ডাকলেন, ওনার রুমে গেলাম। উনি আমার সাথে মজা নিয়ে হাসাহাসি শুরু করলেন, কারণ উনি তো ভালো করেই জানেন উনি কি ঘটিয়েছেন। উনি হেসে হেসে বললেন, তুমি কি বুঝেছিলে তোমার রূপের মায়ায় আমার ছেলে আমাকে ছেড়ে দিবে? আমাকে ছেড়ে তোমাকে আলাদা একটা ঘর কিনে দিবে? এই চিন্তা ভাবনা বদলে ফেলো। না আমার ছেলে কোথাও যেতে পারবে, না তুমি কোথাও যেতে পারবে। এটা ভালো করে শুনে রাখো। আমি আমার ছেলের বিয়ে কোনো ধনী ঘরে করাইনি, এই জন্যই, কারণ আমার ছেলেকে কেউ নিয়ে চলে যাবে। গরিব ঘরে বিয়ে করিয়েছি মন মতো চালানোর জন্য। আমি জানি তোমার বাবার আর্থিক অবস্থা। আমি এটাও জানি তোমার বাবা বিয়ে দেওয়ার পর আবার তার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে না এবং আলাদা ঘর বানিয়ে দিবে না। তুমি যদি চাও তোমার জীবন সুন্দর হোক, তাহলে আমি যা চাই তুমি আমাকে তাই দিবে। এটা শুনে আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। আবার বলে উঠলেন, যাও আমার জন্য দুধ নিয়ে আসো। এই শব্দটা শুনলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। মাঝে মধ্যে মনে হতো নিজের শরীরে নিজেই পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেই, কারণ এগুলো আমার সহ্য হচ্ছে না। আমি এখন যে কোনো খাবার আমার শ্বশুরের রুমে রেখে দ্রুত চলে আসি। না ওনার কাছে বসতাম, না গল্প করতাম। বেশিরভাগ সময় আমার রুমে আমি নিজেকে বন্দি করতে লাগলাম। একদিন তো আমার শ্বশুর ফোরকানের সামনে ওনার লাগাম ছেড়ে কথা বলে শুরু করলেন। আমি বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানির সামনেই বলে উঠলেন, আজ তো আমার বউ আমার মন খুশি করে দিয়েছে। এটা শুনে ফুরকান আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো, কিন্তু আমার মনে কোনো খুশি নেই। আমার শ্বশুর পকেট থেকে 5,000 টাকার নোট বের করে আমাকে দিয়ে বললেন, এটা তুমি রাখো, এটা তোমার গিফট। কিন্তু আমি এটা নিতে অস্বীকার করলাম। মানা করার কারণে ফুরকান আমার দিকে খুব রাগী নজরে তাকাচ্ছে এবং বলে উঠল, আব্বা মায়া করে দিচ্ছেন, এটা রেখে দাও। আমি না চাইতেও টাকাটা নিতে হলো। খাবার শেষে যখন আমি প্লেট উঠাতে লাগলাম, তখন আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার কপালে চুমু দিলেন। এটা আমার একদমই ভালো লাগেনি। আরও বললেন, তোমার বদলে যাওয়া দেখে আমার অনেক ভালো লাগছে। এরকম চলতে থাকলে তুমি আমার দিলে জায়গা বানিয়ে নেবে। কিন্তু আমি তো জানি সে কি উদ্দেশ্যে এগুলো করছে, কিন্তু ফোরকান তো জানে না। আমি ফোরকানকে বললাম, আব্বা এগুলো কেন করলেন? আমি ওনার আপন মেয়ে নয়, ওনার তো আমার সাথে দূরত্ব বজায় রাখা উচিত। এটা বলতেই ফোরকান আমার দিকে রেগে উঠল, বলল, তুমি এত ছোট মনের মানুষ আমার আগে জানা ছিল না। আমার আব্বা তোমাকে ওনার মেয়ের মতো দেখে, তাই উনি এরকম করেছে। এতে কি এমন হয়ে গেছে যে তুমি এরকম করছো? কোথায় তুমি খুশি হয়ে চেষ্টা করবে আব্বার ভিতরে জায়গা বানানোর জন্য, তা না করে তুমি উল্টোটা করছো। শুকুর করো আব্বা এই কথা শুনতে পাননি, না হয় না জানি কি হয়ে যেত। এগুলো বলে বলে ফুরকান আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আমাকে উচ্চ স্বরে দাবড়াতে লাগলো এবং বলল, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি এগুলো পরিবর্তন করো। এগুলো শুনে আমি কাঁদতে লাগলাম। ফুরকানকে বললাম, হয় আমাকে 1 বোতল বিষ এনে দাও, না হয় তোমার বাবাকে একটা বিয়ে করিয়ে দাও। এগুলো বলে আমি রুমে চলে গেলাম। একটু পরে বাইরে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি। বের হতেই দেখে আমার একটা দেবর আছে, যার কথা আমি আগে জানতাম না। সে দুবাইতে থাকতো। ওখানে বাবার দ্বিমতে বিয়ে করেছে বলে বাবা বিয়ে মেনে নেয়নি, তাই এতদিন বাড়িতে আসতে পারেনি। এতদিন পর সাহস করে সে তার বউকে নিয়ে বাড়িতে এসেছে। তাকে দেখে তো আমি অনেক পেরেশান হয়ে গেলাম এবং বাবা এখনও তাকে মেনে নিচ্ছে না। অনেক রাগান্বিত হয়ে বসে আছে এবং আমার দেবরকে বলতে লাগলো, নিজের ইচ্ছায় যখন বিয়ে করেছো তাহলে বউকে নিয়ে এখানে কেন এসেছো? দুবাইতে থাকলেই পারতে। আমার দেবর বাবার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছে। ফুরকানোর সাথে সাথে সুপারিশ করছে বাবা যেন মেনে নেয়।
এগুলো ঘুরতে ঘুরতে দেখি আমার ননদ এসে গেছে। এগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম। ভাবতে লাগলাম আমি ঘরে এখন আর একা নই। আমার দেবর সে ফ্যাক্টরিতে যেতে লাগলো এবং তার বউ আমার সাথে খুব মিলেমিশে আনন্দের সাথে আমরা দিন কাটাতে লাগলাম। কিন্তু আমার শ্বশুরের নজর আমার উপর থেকে আমার দেবরের বউয়ের উপর চলে গেল। আমার শ্বশুর তাকে খারাপ নজরে দেখা শুরু করেছে, যেরকমটা আমার সাথে করতো। একদিন টেবিলে খেতে বসে আমার শ্বশুর বলে উঠলেন, এখন থেকে সব কাজ আমার ছোট বউ করবে, আমি যা চাইবো সে আমাকে তাই নিয়ে দিবে। এটা শুনে আমার দেবর এবং দেবরের বউ অনেক খুশি। কয়েকদিন যেতে না যেতেই একদিন আমার দেবরের বউ শ্বশুরের রুম থেকে বাহিরে আসলো। আমি দেখতেছি সে তার শরীরের ঘাম মুছতেছে এবং অনেক পেরেশান মনে হচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না কিছু একটা ঘটেছে যা আমার সাথে ঘটতো। রান্নাঘরে এসে রান্না করতে লাগলো। তখন আমি তাকে বললাম কি হয়েছে। তখন সে বলল, আব্বার বিভিন্ন চাল চলন আমার কাছে খুব বিরক্তিকর লাগছে। খারাপ নজরে তাকিয়ে থাকে, খারাপ খারাপ কথা বলে, যা শ্বশুর হিসেবে তার মুখে খুবই বেমানান। আমি এই বিষয়ে ইমরানের সাথে কথা বলবো। ইমরান তো বলতো ওনার আব্বা খুব ভালো মানুষ, কিন্তু এই কেমন আচরণ, কথায় কথায় হাত ধরে ফেলে, খারাপ উদ্দেশ্য। আমি তাকে বললাম, এই দুই ভাই তোর ফুরকান আর ইমরান, কখনোই তারা এগুলো বিশ্বাস করবে না। আমি এগুলো অনেকদিন থেকে সহ্য করে আসছি। আমি ফুরকানকে বিশ্বাস করাতে পারিনি। আমি তো ইমরানের সাথে কথা বলবো এবং বলবো সে যদি এগুলো সমাধান করতে না পারে তাহলে আমাকে আলাদা ঘর কিনে দিতে হবে। আবার শুরু হয়ে গেল এই আগের মতো ঘরের ভেতর হাঙ্গামা, যেরকমটা আমার সাথে হচ্ছিল। যখন আমার দেবরের বউ ইমরানের সাথে এই বিষয়ে কথা বললো, ইমরানও ফুরকানের মতন কথা বলা শুরু করলো। তার বউকে বলতে লাগলো, তোমার সাথে আমি 3 বছর দুবাইতে রয়েছি, 2 দিন হয়েছে তুমি আমার বাড়িতে এসেছো, এতেই তুমি বিরক্ত। আব্বার জন্য কয়েকদিন রুটি বানিয়ে। আমার দেবর তার বউয়ের সাথে ঝগড়া করে তালাক নিয়ে কথা বলে শুরু করে দিল। এগুলো শুনে ফুরকান রুমে এসে চিন্তা করতে লাগলো। তখন আমি ফুরকানকে বললাম, এখনো কি তুমি আমাকে আগের মতো দোষারোপ করবে, নাকি তুমি তোমার বাবার বিয়ের বিষয়ে ভাবনা চিন্তা করবে? যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে একই ঘটনাগুলো ইমরানের বউয়ের সাথেও করতেছে। এখন তুমি কি বলবে শুধু আমারই দোষ, নাকি কোনো কোনো জায়গায় আবার অপরাধ আছে? আমি আবারও বলছি, আব্বার একজন বউ প্রয়োজন। আমি আরও বলতে লাগলাম, ওনার বয়স 70 বছর হয়েছে তো কি হয়েছে? তোমাদের তো উচিত ছিল তোমাদের মা মারা যাওয়ার পরে ওনাকে আরেকটা বিয়ে দিয়ে দেওয়া। এতে আজ আমাদের সাথে এরকম করতো না, উনি আমাদেরকে মেয়ের মতনই দেখতেন। এগুলো শুনে ফুরকানের মাথায় ভিন্ন কিছু একটা খেলতে শুরু করলো। সে আমার কথাকে গুরুত্ব দিতে লাগলো। ফুরকান তার বাবার সাথে কথা বললো বিয়ের বিষয়ে। বাবা তো রেগে আগুন, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে আমি আবার বিয়ে করব? তখন ফুরকান তাকে বুঝিয়ে বলল, একজন মহিলা খুব অসহায় হয়ে পড়েছে, তুমি যদি তাকে আশ্রয় দাও তাহলে অনেক ভালো হয়। এগুলো শুনে আমার শ্বশুর প্রথমে রাজি না হলেও কয়েকদিন পর ঠিকই রাজি হয়ে গেলেন এবং বললেন বিয়ের ব্যবস্থা করার জন্য। শ্বশুরের বিয়ে হলো, সুন্দর একটা সংসার হলো। আমাদের দিকেও শ্বশুরের খারাপ নজর সরে গেল। তখন ফুরকান আমাকে বলল, তুমি আগে থেকেই ঠিক ছিলে, আব্বার আসলেই একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল। যাই হোক, এখন আমরা সবাই মিলেমিশে আনন্দে খুশিতে জীবনযাপন করতে পারবো। আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।